ভয়ঙ্কর বিপদে ঘেরা এক বনের মধ্যে বিরাট বড় একটি হীরের পাহাড়। ভাইকিংদের নেতা ফ্রান্সিস, তার বন্ধু হ্যারি, সঙ্গী মকবুল, তারা কি পারবে ভয়ঙ্কর বিপদের মধ্যে গিয়ে সেই হীরের পাহাড়কে উদ্ধার করে আনতে? ফ্রান্সিস এবং তার বন্ধুরা সারা পৃথিবীতে দুঃসাহসিক অভিযান করে বেড়ায়। আজকে তাদের সেই অভিযানের অনবদ্য একটি কাহিনী। আসুন শুনে নেওয়া যাক। সেরা সাহিত্যে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু হচ্ছে আজকের কাহিনী, হীরের পাহাড়। রচনা শ্রদ্ধেয় সাহিত্যিক অনিল ভৌমিক। আজকের কাহিনী ফ্রান্সিসের এক দুঃসাহসিক অভিযান, হীরের পাহাড়। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার। এডিটিং এবং অন্যান্য কারিগরি সহায়তায় নীলাদ্রি বিশ্বাস ও সমৃদ্ধি দে। প্রচ্ছদ শানু কুমার ঝা। ফজল সুলতান হলো। আমদাদনগর জুড়ে খাওয়া দাওয়া হইহল্লা চলল 7 দিন ধরে। ভাইকিংদের রাজা, মন্ত্রী, ফ্রান্সিস আর তার বন্ধুরা সকলেই আনন্দ উৎসবে যোগ দিল। 7 দিন পরে আনন্দ উৎসব শেষ হয়ে এলো। এবার যে যার ঘরে ফেরার পালা। আমদাদ বন্দরে ভাইকিং রাজার 3টে জাহাজ তৈরি হলো। জাহাজগুলোর কিছু মেরামতির কাজ বাকি ছিল, তাও শেষ হলো। যে কাঠের পাটাতনে সোনার ঘণ্টাটা রাখা ছিল, সেটা একটা জাহাজের পেছনে কাছি দিয়ে বাঁধা হলো অবশেষে। রাজা, মন্ত্রী, ফ্রান্সিস, তার বন্ধুরা আর সব সৈন্যরা সবাই জাহাজে উঠল। ফ্রান্সিস ফজলকে অনুরোধ করলো মকবুলকে যেন তার সঙ্গে যেতে দেওয়া হয়। ফজলের আপত্তি থাকার তেমন কোনো কারণ ছিল না, কিন্তু মুশকিল হলো ভাইকিংদের রাজাকে নিয়ে। তিনি বিদেশি বিধর্মী মকবুলকে নিজের দেশে নিয়ে যেতে রাজি হলেন না। ফ্রান্সিস রাজামশাইকে বোঝালো মকবুল মানুষ হিসেবে খুবই ভালো, তার দায়িত্ব ফ্রান্সিস নিজে নিয়ে নিল। রাজা কিন্তু তার আপত্তি করতে পারলেন না। ফ্রান্সিস তাদের নৌকাটা একটা জাহাজের সঙ্গে বেঁধে নিল। এই নৌকাটাতে করেই বিরাট লম্বা কাছে নিয়ে ফ্রান্সিসটা কুয়াশা, ঝড় আর ডুবো পাহাড়ের বিপদ পার হয়ে সোনার ঘণ্টাটা আনতে পেরেছিল। সবাই ওই নৌকাটার কথা ভুলে গিয়েছিল, কিন্তু ফ্রান্সিস তো ভোলেনি। নৌকাটাকে বরাবর নিজেদের জাহাজের সঙ্গে বেঁধে রেখেছিল সে। আসল কথা হলো ফ্রান্সিস আবার পালাবার ফিকির করছিল। নৌকাটা থাকলে জাহাজ থেকে পালানো সহজ হবে। ফ্রান্সিসের এই পালানোর ফন্দির কথা কেউ জানতো না, শুধু জানতো ফ্রান্সিসের বন্ধু হ্যারি। নৌকা করে জাহাজ থেকে পালিয়ে আফ্রিকায় নামা যাবে। তা তো যাব, কিন্তু সেই পাহাড়টাতে যেভাবে ধস নেমেছিল, তারপর এখন যে ওটার কি অবস্থা হয়েছে। আরে পাহাড়ের অবস্থা যাই হোক, হিরেটা তো আর পালাবে না। কিন্তু আমাদের তো প্রথমে উঙ্গালির বাজারে যেতে হবে, সেটা তো অনেকটা পথ। আমরা তাই যাব। বেশ বেশ, আমার কিন্তু কোনো আপত্তি নেই। তাহলে মকবুল, তুমি হবে গাইড, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি গাইড হতে রাজি আছি। এবার ফ্রান্সিস বলল, মকবুল, সমস্ত ঘটনাটা আর একবার বলো তো। কোন ঘটনা? সেই হীরের পাহাড়ের সন্ধান তুমি কিভাবে পেয়েছিলে? কি ঘটেছিল সেখানে? কেন, তোমাকে তো আমি সব ঘটনাই বলেছি। হ্যাঁ, তুমি বলেছ, তবে আবার শুনতে চাইছি। ঘটনাটা আবার শুনলে বুঝতে পারবো ওখানে যে হীরেটা ছিল সেটা ঠিক কি অবস্থায় আছে বা কি হয়েছে। বেশ বেশ বলে মকবুল বলতে আরম্ভ করল, আমি কার্পেট বিক্রির ধান্দায় গিয়েছিলাম ওঙ্গালিতে। কোন জায়গাটা বলো তো? ওঙ্গালি জায়গাটাতে তেকরুট বন্দর দিয়ে যেতে হয়। আমি ঘোড়ায় টানা গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ির চাকাটা রাস্তায় পাথরের সঙ্গে লেগে গেল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাছেই এক কামারের কাছে গেলাম নতুন করে চাকাটা সারাতে। কামারটার নাম বুঙ্গা। ওই আমাকে প্রথম সেই অদ্ভুত গল্পটা শোনালো।
বঙ্গালী থেকে মাইল 15 উত্তরে একটা পাহাড় আছে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। পাহাড়টার মাঝামাঝি জায়গায় রয়েছে একটা গুহা। দূর থেকে গাছগাছালি ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে গুহাটা সমান্তরালে এসে সূর্যের আলো সরাসরি গিয়ে গুহাটার মধ্যে পড়ে। আর তখনই দেখা যায় গুহার মুখে আর তার চারপাশে গাছের পাতায় ডালে ঝোপে এক অদ্ভুত আলোর খেলা। আয়না থেকে যেমন সূর্যের আলো ঠিকরে আসে, ঠিক তেমনি রামধনু রঙের মতো বিচিত্র সব রঙিন আলো ঠিকরে আসে গুহাটা থেকে। অনেকেই দেখেছে, ধরে নিয়েছে এটা একটা ভুতুড়ে কাণ্ড কারখানা। ভূত প্রেতকে ওরা জমের চেয়েও বেশি ভয় করে। কাজেই কেউ এই রঙের খেলার কারণ জানতে ওদিকে পা বাড়াতে সাহস করে না। আরে প্রাণের ভয় আছে তো। আচ্ছা, এই আলোর খেলা যেটা তুমি বললে মকবুল, একটু ভেবে বলো তো, এটা কি সারাদিন দেখা যেত? ফ্রান্সিস জানতে চাইল। না 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 ফ্রান্সিস, সূর্যের আলোটা যতক্ষণ সরাসরি ওই গুহাটার ভেতরে গিয়ে পড়ে শুধুমাত্র সেই সময়টুকু, তারপর আবার জেকে সেই। বুঝলাম। তো সেই কামার বুঙ্গা সে কি এর কারণ জানতে পেরেছিল? কারণ জানবে? ওরা তো ভয়েই মরে। না না, ওরা গুহাটার গিয়েও দেখেনি। তবে একটা অনুমান ওরা করেছিল। বুঙ্গা বলেছিল ওই আলো হিরে থেকে ঠিকরানো আলো না হয়ে যায় না। ও নাকি প্রথম জীবনে কিছুদিন এক জহরের দোকানে কাজ করেছিল। হীরের গায়ে আলো পড়লে সেই আলো কিভাবে ঠিক রয়, এই ব্যাপারটা ও জানা ছিল। আমি তো বুঙ্গার কথা শুনে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। কেন? আরে ভেবে দেখো ফ্রান্সিস, অত আলো, মানে আমি তো পরে সেই আলো আর রঙের খেলা দেখেছিলাম। মানে ভেবে দেখো, হীরাটা ঠিক কত বড় হলে অত পরিমাণে আলো ঠিকরে বেরোতে পারে। তারপর তুমি বলো বলো মকবুল, আমার খুব উৎসাহ লাগছে। তারপর কি হলো বলছি শোনো। তারপর একদিন দড়ি গাইতে এসব নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যে করেই হোক সেই গুহার মধ্যে ঢুকতে হবে। কিন্তু সেই পাহাড়টার কাছে পৌঁছে আক্কেল একেবারে গুড়ুম হয়ে গেল। একেবারে নিচ থেকে গুহা পর্যন্ত পাহাড়টা খাড়া উঠে গেছে, কিন্তু ঝোপঝাড়, দু একটা জংলি গাছ আর লম্বা লম্বা বুনো ঘাস ছাড়া খাড়া পাহাড়ের গায়ে আর কিচ্ছু নেই। মানে কিছু দেখতে পাচ্ছি না তখন আমরা। নিরেট পাথরে খাড়া গা। কামার বেটা বেশ ভেবে চিন্তেই এসেছি বুঝলাম। ও বলল, চলুন আমরা পাহাড়ের উপর থেকে নামবো। ভেবে দেখলাম সেটা একেবারে না, অসম্ভব তো নয়। এটা সম্ভব, কারণ পাহাড়টার মাথা থেকে শুরু করে গুহার মুখ অব্দি আর তার আশেপাশে বেশ ঘন জঙ্গল। দড়ি ধরে সেখানটায় নামা যাবে। এবার একটু থেমে মকবুল বলতে লাগলো, সন্ধ্যের আগেই পাহাড়ের মাথায় আমরা উঠে বসলাম। ভোরবেলা নামার উদ্যোগ আয়োজন শুরু করলাম। পাহাড়টার মাথায় একটা মস্ত বড় পাথরের দড়ির একটা মুখ বাঁধলাম। তারপর দড়ির অন্য মুখটা ঝুলিয়ে দিলাম। দড়ির মুখটা গুহার মুখ পর্যন্ত পৌঁছলো কিনা ঠিক বুঝতে পারলাম না। এবার কপাল ঠুকে দড়ি ধরে ঝুলে পড়লাম। দড়ির শেষ মুখে পৌঁছে দেখি গুহাটা তখনও অনেকটা নিচে। সেখান থেকে বাকি পথটা গাছের ডাল, গুড়ি, লতা গাছ এসব ধরে ধরে শ্যাওলা ধরা পাথরের ওপর দিয়ে সন্তর্পণে পা রেখে একসময় গুহাটার মুখে এসে দাঁড়ালাম। তারপর বুঙ্গাও কিছুক্ষণের মধ্যে নেমে এলো। ও যে বুদ্ধিমান সেটা বুঝলাম ওর এক কাণ্ড দেখে। বুঙ্গা দড়ির মুখটাতে আরো দড়ি বেঁধে নিয়ে পুরোটাই দড়ি ধরে এসেছে। ওর কষ্টটাও কম হয়েছে। তারপর 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 দুজনেই গুহাটায় ঢুকলাম। একটা নিস্তেজ মেটে আলো, মানে হালকা আলো গুহাটার মধ্যে। সেই আলোয় দেখলাম কয়েকটা বড় বড় পাথরের চাই। তারপরেই একটা খাদ থেকে উঠে আছে একটা ঢিবি। ঠিক পাথরের ঢিবি নয়, অমসৃণ এবড়ো খেবড়ো গা, অনেকটা জমাট আলকাত্রার মতো দেখতে। হাত দিয়ে দেখলাম বেশ শক্ত। সেই সামান্য আলোয় ঢিবিটার যে কি রং ঠিক বুঝতে পারলাম না। তবে দেখলাম ওটা নিচে অনেকটা পর্যন্ত রয়েছে, যেন খুব পুঁতে রেখে দিয়েছে।
গঙ্গা এতক্ষণ গুহার মুখের কাছে এখানে ওখানে ছড়ানো ছিটানো বড় বড় পাথরগুলোর উপর একটা ছুঁচের মতো মুখ হাতুড়ি দিয়ে ঘা দিয়ে দিয়ে ভাঙছিল। তারপর টুকরোগুলো খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল। তারপর হতাশ হয়ে ফেলে দিচ্ছিল এক একটা করে। আমি গঙ্গাকে ডাকলাম, গঙ্গা দেখো তো এটা কিসের ঢিবি? গঙ্গা কাছে এলো। এক নজরে ওই এবড়ো খেবড়ো ঢিবিটার দিকে তাকিয়েই অবাক বিস্ময়ে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ওর মুখে কথা নেই। ঠিক তখনই সূর্যের আলোটা সরাসরি গুহার মধ্যে এসে পড়ল। আমরা ভীষণভাবে চমকে উঠলাম। সেই এবড়ো খেবড়ো ঢিবিটায় যেন আগুন লেগে গেল। কি বলবো ফ্রান্সিস, একেবারে যেন আগুন লেগে গেল। জ্বলন্ত উল্কাপিণ্ড যেন একটা, সে কি তীব্র আলোর বিচ্ছুরণ। সমস্ত গুহাটায় তীব্র চোখ ঝলসানো আলোর বন্যা নামলো যেন। ভয়ে বিস্ময়ে আমি চিৎকার করে উঠলাম, গঙ্গা গঙ্গা শিগগির চোখ ঢাকা দিয়ে বসে পড়ো, নইলে নইলে অন্ধ হয়ে যাবে। তারপর দুজনেই চোখ ঢাকা দিয়ে বসে পড়লাম। কতক্ষণ ধরে সেই তীব্র তীক্ষ্ণ চোখ অন্ধকার করা আলোর বন্যা বয়ে চলল জানি না। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। ভয়ে ভয়ে চোখ খুললাম, কিছু দেখতে পাচ্ছি না। চারিদিকে একেবারে নিশ্চিন্ত অন্ধকার, অসীম নৈঃশব্দ, একটু কোনো সারা শব্দ নেই। হঠাৎ সেই নৈঃশব্দ ভেঙে দিল গঙ্গার ইনিয়ে বিনিয়ে কান্না। অবাক কাণ্ড, ও কাঁদছে কেন? অন্ধকারে হাতে হাতে গঙ্গার কাছে এলাম। এবার ওর কথাগুলো স্পষ্ট শুনলাম। ও দেশীয় ভাষায় বলছে, অত বড় হিরে, আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমি কত বড় লোক হয়ে যাব। বুঝলাম প্রচন্ড আনন্দে, চূড়ান্ত উত্তেজনায় ও কাঁদতে শুরু করেছে। অনেক কষ্টে ওকে ঠান্ডা করলাম। আস্তে আস্তে অন্ধকারটা চোখ সয়ে এলো। তোমরাকে বললাম, এসো আগে কিছু খেয়ে নিয়ে যাক। কিন্তু কে কাকে বলে, গঙ্গার তখন খিদে তৃষ্ণা সব ভুলে গেছে। হঠাৎ উঠে গেল টিভিটার উপরে। হাতে ছুঁচলো হাতুড়িটা দিয়ে আঘাত করতে লাগলো, একটার পর একটা আঘাত, জোরে জোরে। টুকরোগুলো চারিদিকে ছিটকে পড়তে লাগলো। হাতুড়ির ঘা বন্ধ করে গঙ্গা হিরের টুকরোগুলো পকেটে পড়তে লাগলো একটা একটা করে। তারপর আবার ঝাঁপিয়ে পড়লো হাতুড়িটা নিয়ে। আবার হিরের টুকরো বড় টুকরো থেকে ছিটকে পড়তে লাগলো। আমি কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উত্তেজনায় ও তখন একবারে পাগল হয়ে গেছে। তারপর কি হলো? তারপর গঙ্গা করলো একটা ভয়ঙ্কর কাণ্ড। গুহার মধ্যে পড়ে থাকা একটা বড় পাথর তুলে নিল। তারপর গুহাতে পাথরটা ধরে হীরাটার উপরে ঘা মারতে লাগলো একেবারে পাগলের মতো। যদি একটা বড় টুকরো ভেঙে আনতে পারে। হিরে ভাঙা কি অত সহজ? সে কথা কাকে বোঝাবো? তখন পাগলের মতন তখন পাথরে ঘা মেরেই চলেছে। পাথরের ঘায়ে শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো গুহার মধ্যে। তারপর হঠাৎ কি হলো? হঠাৎ সমস্ত পাহাড়টা যেন দুলি উঠলো। গুহার ভেতরে শুনলাম গভীর গুড় শব্দ, কি একটা অদ্ভুত শব্দটা চললো কিছুক্ষণ ধরে। তারপর হঠাৎ একটা কানে তালা লাগানো শব্দ যেন পাহাড়ের মাথার দিক থেকে বিরাট পাথরের চাই ভেঙে পড়ছে বুঝতে পারলাম। যে কোনো কারণেই হোক, পাহাড়ের মধ্যে যেন একটা পাথরের স্তর নাড়া পেয়েছে। তাই এই বিপত্তি। এখন আর ভাবার কোনো সময় নেই। গুহা ছেড়ে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। পালানোর অবলম্বন একমাত্র সেই দড়িটা। ছুটে গিয়ে দড়িটা ধরলাম। টান দিতে দেখি ওটা আলগা হয়ে গেছে। বুঝলাম যে পাথরের চাইয়ে ওটা বেঁধে রেখে এসেছিলাম সেটা নড়ে গেছে। এখন দড়িটা কোনো ঝোপে বা গাছের ডালে আটকে গেছে। একটু জোরে টান দিলাম, যা ভেবেছি তাই। দড়ির মুখটা ঝুপ করে নিচের দিকে পড়ে গেল। এক মুহূর্ত চোখ বন্ধ করে খোদা আল্লাহকে ধন্যবাদ জানালাম, কিন্তু আর দাঁড়িয়ে দেখা যাচ্ছিল না। পায়ের নিচের মাটি দুলতে শুরু করলো। ভালোভাবে দাঁড়াতে পারছি না। পায়ের নিচের মাটি যেন যে কোনো মুহূর্তে ভেঙে চুরে একেবারে কোথায় অতলে তুলিয়ে যাবে।
পড়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি দড়ির মুখটা একটা বড় পাথরের সঙ্গে বেঁধে ফেললাম। এখন দড়ি ধরে নামতে হবে, কিন্তু ভুঙ্গা ওকে ওকে সত্যি পাগল হয়ে গেছে। এত কাণ্ড ঘটছে, এত কাণ্ড। ভুঙ্গার কিন্তু কোনো দেখে কোনো হুঁশ নেই। ও পাথরটা ঠুকেই চলেছে। আমি আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে ওর হাত দুটো চেপে ধরলাম। বুঙ্গা বুঙ্গা, শিগগির চল, নইলে পড়বি। কিন্তু কে শোনে কার কথা? এক চটটাকে আমাকে সরিয়ে দিল। আবার আবার ওকে থামাতে গেলাম। এবার এবার ও হাতের পাথরটা নামিয়ে চুচলো মুখ হাতুড়িটা বাগিয়ে ধরলো। বুঝলাম ওকে বেশি টানাটানি করলে ও আমাকে মেরে ফেলবে। ওকে আর বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ নেই। একটু থেমে মকবুল আবার বলতে শুরু করলো। গুহার মধ্যে তখন পাথরের টুকরো, ধুলো ঝুরঝুর করে পড়তে শুরু করেছে। আর দেরি করলে আমিও জ্যান্ত কবর হয়ে যাব। পাগলের মতো ছুটলাম গুহার মুখের দিকে। তারপর গুহার মুখে দড়িটা ধরে কিভাবে যে নেমে এসেছিলাম আজও জানি না। উফ, কি ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা! পরপর 5 দিন ধরে শুধু বুনো ফল আর ঝর্ণার জল খেয়ে হাঁটতে লাগলাম। গভীর জঙ্গলে কতবার পথ হারালাম, বুনো জন্তু জানোয়ারের পাল্লায় পড়লাম। তারপর যেদিন উঙ্গালির বাজারে এসে হাজির হলাম, সেদিন আমার চেহারা দেখে অনেকেই ভূত দেখার মতো একেবারে চমকে উঠেছিল। মকবুলের গল্প শেষ হলো। ফ্রান্সিস এবার উঠে দাঁড়ালো, সারা ঘরে পায়চারি করতে লাগলো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা মকবুল, অঙ্গালির বাজারে যেতে হলে আমাদের কোন বন্দরে নামতে হবে? আমাদের নামতে হবে তেকরুর বন্দরে। আচ্ছা, এই জাহাজগুলো কি সেই বন্দর হয়ে যাবে? না না, তেকরুর বন্দর পশ্চিম আফ্রিকায়। ফ্রান্সিস এবার হ্যারির দিকে তাকালো, বলল, হ্যারি একটু বুদ্ধি দাও। হ্যারি হাসলো, বুদ্ধি? তোমার বুদ্ধি আমার চেয়ে কিছু কম আছে নাকি? কম বেশির প্রশ্ন নয় হ্যারি, তুমি কিছু বলো দেখি। অনেক সময় অনেক কিছুই চলে আসে মাথার মধ্যে। কি আর বলবো ফ্রান্সিস, আমাদের ছোট নৌকাটায় করে জাহাজ থেকে পালাতে হবে। পালাতে হবে ঠিক, কিন্তু কখন? ফ্রান্সিস জিজ্ঞেস করলো। আর 2-3 দিনের মধ্যেই জাহাজটা উত্তর আফ্রিকায় চলে যাবে, তখন নৌকাটায় উঠে পালিয়ে যাব। তারপর গিয়ে উত্তর আফ্রিকায় নেমে পড়বো আমরা। তারপর তারপর সেখান থেকে তেকরুগামী জাহাজে করে আমরা তেকরুই চলে যাব। বেশ বেশ। ফ্রান্সিস আবার পায়চারি করতে লাগলো। তারপর থেমে বলল, তাহলে পরশু রাতে ঠিক এর সময় মকবুল তুমি এখানে আসবে। তারপর তারপর আমরা পালাবো। হীরের পাহাড়। হীরের পাহাড় অভিযানে যেতে হবে। হ্যারি, ফ্রান্সিস এবং মকবুল 3 জনে বেরিয়ে পড়ল। সেই জাহাজ থেকে তারা পালিয়ে এলো ছোট নৌকাটা করে। তারপর বেশ কিছুদিন পরে অন্য জাহাজে করে তারা চলে এলো একটা বন্দরে। এবার একটা মাথা গোঁজার আস্তানা খুঁজতে হবে। এদিক ওদিক ঘুরতেই একটা সরাইখানার খোঁজ মিলল। এখানকার অধিবাসীরা সবাই এদেশীয় নিগ্রো। দিন কয়েক কাটলো বেশ নিশ্চিন্ত বিশ্রামে। অনেক ঝড়ঝাপটা গেছে জাহাজে তাদের। এর মধ্যেই ঘটল একটা ভয়ঙ্কর কাণ্ড। সেদিন দুপুরে ফ্রান্সিসটা খাওয়া দাওয়া করছে। খাওয়ার ঘরে বেশি লোকজন নেই। এমন সময় 2জন লোক ঢুকলো সেই সরাইখানায়। খাওয়ার ঘরে এসে খাবারের টেবিলে বসলো। 2জনের পরনেই আরবীয় পোশাক। একজনের একটা চোখের উপর কালো ফিতে দিয়ে বাঁধা কালো কাপড়ের টুকরো। এক চোখ অন্ধ লোকটার। সেই লোকটাই মোটা গলায় ডাক দিল খাবার দিয়ে যাওয়ার জন্য। ফ্রান্সিস এতক্ষণ লক্ষ্য করেনি যে মকবুল খাওয়া ছেড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে। ফ্রান্সিস মকবুলের দিকে তাকিয়ে আরো আশ্চর্য হলো। মকবুলের মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। ও কোনো কথা বলতে পারছে না। ফ্রান্সিস জিজ্ঞেস করলো, কে হয়েছে মকবুল? মকবুল কাঁপা কাঁপা গলায় বলল, ওই যে লোকটাকে দেখছো তো? কার কথা বলছো তুমি? ওই যে এক চোখ কানা লোকটা। দেখছি তো। তাদের কি সমস্যাটা কি? লোকটা এক নম্বরের শয়তান। পরে তোমাকে সব বলবো। আমাকে তোমরা একটু আড়াল করে বসো।
ফ্রান্সিস ওকে আড়াল দিয়ে বসলো। মকবুল ভালো করে খেতে পর্যন্ত পারছে না। ফ্রান্সিস আড়াল করে বসা সত্ত্বেও মকবুল কানা লোকটার দৃষ্টির সামনে নিজেকে আড়াল করে রাখতে পারল না। সাংঘাতিক দৃষ্টি লোকটার। লোকটা তরলে হাত রাখলো, তারপর টেবিল ছেড়ে উঠে আস্তে আস্তে এগিয়ে এলো ফ্রান্সিসদের দিকে। মকবুল ভয়ে অস্ফুট চিৎকার করে উঠল। ফ্রান্সিস বুঝল লোকটার মতলব একটুও ভালো নয়। যে কারণেই হোক মকবুলকে সহজে ছাড়বে না লোকটা। ফ্রান্সিস ফিসফিস করে হ্যারিকে বলল, হ্যারি, ঘর থেকে আমার তরোয়ালটা নিয়ে এসো। হ্যারি এক মুহূর্ত দেরি করলো না, ঘরের দিকে ছুটলো ফ্রান্সিসের তরোয়াল আনতে। কানা লোকটাও ফ্রান্সিসের কাছে এসে দাঁড়ালো। ফ্রান্সিসের টেবিল ছেড়ে উঠে ওর মুখোমুখি দাঁড়ালো। জনাত করে শব্দ হলো। লোকটা খাপ থেকে তরোয়াল বের করে ফেলেছে। তরোয়ালের ছুচলো ডগাটা ফ্রান্সিসের বুকে ঠেকিয়ে দাঁত চাপা স্বরে বলল, এই কাফের, তুই সরে যা, ওই কুত্তাটার সঙ্গে আমার বোঝাপড়া আছে। ফ্রান্সিস কোনো কথা না বলে অনড় দাঁড়িয়ে রইল। লোকটা চেঁচিয়ে বলল, এই যা, তুই সরে যা। ফ্রান্সিস বলল, তার আগে আমার সঙ্গে বোঝাপড়া করতে হবে যে। লোকটা এরকম উত্তর আশা করেনি। সে বেশ অবাক হয়ে ফ্রান্সিসের দিকে তাকিয়ে রইল। তারপর তরলটা নামিয়ে বলল, হ্যাঁ, তোর সাথে বোঝাপড়াটা কি এখানেই করতে হবে নাকি বাইরে যাবি আমার সাথে? হ্যারি ঠিক তখনই তরোয়ালটা এনে ফ্রান্সিসের হাতে দিল। তরোয়ালটা হাতে পেয়ে ফ্রান্সিসের মনের জোরটা অনেক বেড়ে গেল। বলল, চল, যেখানে তোর খুশি। লোকটা এতক্ষণে ফ্রান্সিসের কথাবার্তা শুনে আর ভাবভঙ্গি থেকে বুঝলো এ বড় কঠিন ঠাই, তবু এত সহজে হাল ছাড়ল না। হঠাৎ লোকটা ফ্রান্সিসের মাথা লক্ষ্য করে তরোয়াল চালালো। ফ্রান্সিস এই হঠাৎ আক্রমণের জন্য তৈরি ছিল। সে তরোয়াল চালিয়ে মাঠটা ঠেকালো। এইবার শুরু হয়ে গেল তরোয়ালের লড়াই। কেউ কিন্তু কম যায় না। লোকটা বারবার ফ্রান্সিসকে আঘাত করতে লাগলো। ফ্রান্সিস শুধু মাঠ ঠেকিয়ে চললো, আক্রমণ কিন্তু করলো না। যারা টেবিলে বসে খাচ্ছিল তারা টেবিল ছেড়ে দেয়ালের দিকে সরে গেল। তারপর তরোয়াল যুদ্ধ দেখতে লাগলো। হঠাৎ হঠাৎ কানা লোকটার একটা মার ফ্রান্সিস ঠিক মতো ঠেকাতে পারলো না। তরোয়ালের ঘায়ে হাতের কাছে জামাটা ফেসে গেল, কেটেও গেল খানিকটা। রক্ত পড়তে লাগলো। কানা লোকটা হা হা করে হেসে উঠল। ফ্রান্সিস মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে আক্রমণ করলো তারপর লোকটার উপরে। লোকটা এরকম দ্রুত আক্রমণ আশা করেনি। ফ্রান্সিসের মাঠ ঠেকাতে ঠেকাতে পিছিয়ে যেতে যেতে একটা টেবিলের ওপর গিয়ে আছড়ে পড়ল। ফ্রান্সিস লাফ দিয়ে টেবিলে উঠে পা দিয়ে লোকটা তরোয়াল শুদ্ধ হাতটা টেবিলের উপর চেপে ধরল। লোকটা যেমন হতবাক হয়ে গেল তেমনি অবাক হয়ে ফ্রান্সিসের দিকে তাকিয়ে রইল। সে যে হেরে গেছে সে যেন সে বিশ্বাসই করতে পারছে না। ফ্রান্সিস হাঁপাতে হাঁপাতে বলল, কে আর আছে বোঝাপড়ার? লোকটা চোখ মুখ কুচকে তরোয়ালটা মুক্ত করতে চেষ্টা করলো, কিন্তু ফ্রান্সিস পা দিয়ে যেভাবে চেপে রেখেছে তাদের লোকটা হাতে তরোয়াল নাড়াতে পারছে না। ফ্রান্সিস মৃদু হাসল, তারপর জুতোশুদ্ধ পাটা লোকটা তরোয়াল ধরা হাতের মুঠোতে জোরে চেপে ধরল। লোকটা তরোয়াল ফেলে হাতটা চেপে ধরল। ফ্রান্সিস তরোয়ালটা পা দিয়ে ঠেলে দিল অনেকটা দূরে। কানা লোকটার সঙ্গীটা এবার তরোয়ালটা তুলে নিল, কিন্তু কি করবে বুঝতে পারছে না। কানা লোকটা ডান হাতটা চেপে ধরে সঙ্গীটির কাছে এসে দাঁড়ালো। সঙ্গীটিকে বেরোবার ইঙ্গিত করে নিজেও দরজার দিকে পা বাড়ালো। যাবার সময় মকবুলের দিকে তাকিয়ে বলল, যা, আজ খুব জোর বেঁচে গেলি, কিন্তু ইয়াদ রাখিস। পরদিন ওরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেল। সামনে পড়ল একটা পর্তুগিজ দুর্গ। দুপুর নাগাদ ওরা দুর্গটার সামনে এসে হাজির হলো। পাথরে তৈরি দুর্গটা বেশ বড়ই বলতে হবে। সিংহ দরজা দিয়ে ওরা দুর্গে ঢুকতে গিয়ে বাধা পেল। দ্বাররক্ষী কিছুতেই ওদের ঢুকতে দেবে না। ফ্রান্সিস ভাঙা ভাঙা পর্তুগিজ ভাষায় বলল, ঠিক আছে, তুমি গিয়ে দুর্গরক্ষককে বলো, তুমি বলবে যে আমরা ব্যবসা করতে এখানে এসেছি, একটা রাত আমরা দুর্গে থাকবো। সেই দ্বাররক্ষী চলে গেল। একটু পরেই একজন বেশ বলশালী লোক দরজার দিকে এগিয়ে এলো। তার পরনে যুদ্ধের পোশাক। তার পেছনে পেছনে এলো দ্বাররক্ষী। ফ্রান্সিস বুঝল ইনি দুর্গরক্ষক। দুর্গরক্ষক বেশ ভারিক্কি গলায় জিজ্ঞেস করলো, কে আপনারা? আমরা ব্যবসায়ী। ফ্রান্সিস উত্তর দিল, ব্যবসায়ী?
কিসের ব্যবসা আপনাদের? ফ্রান্সিস তাড়াতাড়ি বলে উঠল, কার্পেটের ব্যবসা। কই, আপনাদের সঙ্গে তো কোনো কার্পেট দেখছি না। আমরা এই এলাকাটা ভালো করে দেখছি, কার্পেট আনলে বিক্রি মানে বিক্রি টিক্রি হবে কিনা সেই সবগুলো একটু দেখে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। শুনুন মশাই, আজ রাত্রিবেলাটা আমরা এখানে কি থাকতে পারি? ফ্রান্সিস জিজ্ঞেস করল। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। দুর্গরক্ষক রক্ষীটিকে কি জন্য ইঙ্গিত করল। রক্ষীটি ডাকল, আসুন আসুন আমার সঙ্গে। রক্ষীকে অনুসরণ করে ফ্রান্সিসটা একটা ঘরে এসে হাজির হলো। দুর্গের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর। ফ্রান্সিসদের সেখানে থাকতে দেওয়া হলো। যাক, রাতটা কাটাবার একটা আশ্রয় পাওয়া গেল। এবার আহারের ব্যবস্থা কি হবে? কিন্তু সে চিন্তা তাদের বেশিক্ষণ রইল না। খাবার সময় রক্ষী এসে তাদেরকে ডেকে নিয়ে গেল। রাত্রে মস্ত লম্বা একটা টেবিলে সবাই একসঙ্গে খেতে বসলো। প্রায় 50 জন সৈন্য দুর্গটায় থাকে। তাছাড়া আজকে রয়েছে দুর্গরক্ষকের 2 জন বিশিষ্ট অতিথি এবং তার সঙ্গে ফ্রান্সিস আর অন্যান্যরা। দেখতে দেখতে দুর্গরক্ষক তার অতিথি 2জনকে ফ্রান্সিসদের সঙ্গে আলাপ করিয়ে দিল। অতিথিদের মধ্যে একজন বয়স্ক মানুষ, তার নাম জন, কিন্তু অন্যজন যুবক, তার নাম ভিক্টর। ফ্রান্সিস জনের সঙ্গে আলাপ জমালো। হ্যারি আর মকবুল আলাপ করতে লাগলো ভিক্টরদের সঙ্গে। কথায় কথায় জন বলল, আমরা এখানে এসেছি হাতি শিকার করতে। দাঁতাল হাতি মেরে দাঁতগুলো নিয়ে ইউরোপের বাজারে বিক্রি করব। অবশ্য দাঁতগুলো নিয়ে যাওয়ার সময় এই দুর্গরক্ষকদেরও কিছু প্রাপ্য অর্থ দিতে হবে। মানে, বুঝতেই তো পারছেন। ফ্রান্সিস জিজ্ঞেস করলো, আপনারা কি হাতি শিকার করতে ওঙ্গালির বাজারে যাবেন? ওঙ্গালির বাজারে যাব কিনা সেটা তো ঠিক বলতে পারবো না। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে একজন এদেশীয় নিগ্রো, মাসাই উপজাতির লোক। এরা বেশ মাধ্য আর খুব ভালো তীর মারতে পারে। সেই গাইডই জানে আমরা কোথা দিয়ে কোথায় যাব। বুঝলাম, কিন্তু সেই গাইডটা কোথায়? সে তার সঙ্গীদের সঙ্গে বারান্দায় বসে খাচ্ছে। তার সঙ্গী মানে? মানে আমরা 20 জন মাসাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মালপত্র বওয়া, রান্না করা, বিষ মাখানো তীর দিয়ে হাতি শিকার করা, হাতির দাঁতগুলো বয়ে আনা, এসব তো ওরাই করবে। আপনার গাইডকে জিজ্ঞেস করুন তো, সে ওঙ্গালির বাজার চেনে কিনা। দাঁড়ান দাঁড়ান, আমি ডাকছি। ঠিক আছে, চেনে কিনা ও ও ও নিশ্চয়ই বলতে পারবে। বলে যারা খাবার পরিবেশন করছিল তাদের একজনকে ডেকে বলল, গাইডটাকে একটু ডেকে দিন তো। একটু পরেই নেংটি পরা খালি গায়ে একজন নিগ্রো এসে জনের সামনে দাঁড়ালো। ফ্রান্সিস অনেক চেষ্টা করেও লোকটাকে বোঝাতে পারল না সে কি বলতে চাইছে। তখন মকবুল মাসাইদের ভাঙা ভাঙা ভাষায় জিজ্ঞেস করলো, কোঙ্গালির বাজার সে চেনে কিনা। লোকটা মাথা ঝাঁকালো, অর্থাৎ চেনে। মকবুল আবার জিজ্ঞেস করলো, ওখানে আমাদের নিয়ে যেতে পারবে? লোকটা মাথা ঝাঁকালো, মানে নিয়ে যেতে পারবে। ফ্রান্সিস তখন জনকে বলল, আপনাদের সঙ্গে আমরাও যাব। বেশ তো বেশ তো বেশ তো। জন খুশিই হলো। মকবুল তখন গাইডটাকে নিয়ে পড়ল, নানাভাবে বোঝাতে লাগলো ওরা যেখানে হাতি শিকার করতে যাবে সেখান থেকে ওঙ্গালির বাজারে যাওয়া যেতে পারে কি না। লোকটা বারবার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে, মানে এরকম ভাব আর কি। রাত্রিতে শুয়ে ফ্রান্সিস, হ্যারি আর মকবুলের মধ্যে কথা হতে লাগলো। ফ্রান্সিস এইভাবে খুশি হলো যে কিছুদিনের মধ্যে ওরা ওঙ্গালির বাজারে পৌঁছতে পারবে। তারপর হীরের পাহাড় আর বেশি দূরে নয়। মকবুল বেশি কথা বলছিল না, খুব গম্ভীরভাবে কিছু ভাবছিল। ফ্রান্সিস জিজ্ঞেস করলো, কি হে মকবুল, তুমি চুপচাপ যে? চুপচাপ? আসলে আমি একটা কথা ভাবছি ফ্রান্সিস। কথা? কি ভাবছো? জন সাহেবের গাইড কোন এলাকা দিয়ে নিয়ে যাবে আমি জানি না। যদি উত্তর দিক দিয়ে আমরা ওঙ্গালির বাজারে যাই তবে ভয়ের কিছু নেই, কিন্তু দক্ষিণের দিক দিয়ে গেলে সেই অঞ্চলে মোরান নামে একদল উপজাতির পাল্লায় পড়বেন। তারা কিন্তু ভীষণ হিংস্র। এদের খাদ্য হলো শুধু কাঁচা মাংস, দুধ আর ষাঁড়ের রক্ত। কিন্তু আমরা তো আর তাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না, ফ্রান্সিস বলল।
হুম হুম, তাহলেও এরা সহজে কাউকে ছেড়ে দেয় না। এরা সবসময় যুদ্ধের পোশাক পরে থাকে। কোমরে ঝোলানো থাকে লম্বা দা, হাতে বর্ষা আর তীর ধনুক, কোমরের গোজা চকমকি পাথর। তারপর তাদের সঙ্গে থাকে জলের থলি, সারা গায়ে মুখে নানা রঙের উল্কি আঁকা। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ মকবুল? ফ্রান্সিস হেসে উড়িয়ে দিল। হয়তো তাই। মকবুল পাশ ফিরতে উদ্যত হলো। সকালবেলা লোকজনের ডাকাডাকি হাঁকাহাঁকিতে দুর্গের চত্বরটা মুখর হয়ে উঠল। মাসাই কুলিরা সব মালপত্র নিয়ে তৈরি হলো। ফ্রান্সিস, হ্যারি আর মকবুল তৈরি হয়ে এসে অপেক্ষা করতে লাগলো জন আর ভিক্টরের জন্য। একটু পরে ওরাও চলে এলো। কুলিদের লাইন করে দাঁড় করানো হলো। সামনে রইল সেই গাইড, সঙ্গে জন আর ভিক্টর। লাইনের মাঝামাঝি ছিল ফ্রান্সিস আর মকবুল, আর দলের শেষ দিকে রইল হ্যারি। যাত্রা শুরু হলো। দুর্গের সামনে বেশ বড় একটা মাঠ, তারপরে শুরু হয়েছে গভীর জঙ্গল। গাইডটির হাতে একটা লম্বাটে দাঁ। কোথাও কোথাও দাঁ দিয়ে জঙ্গল কেটে যাওয়ার পথ করে নিতে হচ্ছে। শুধু বন আর বন, কত রকমের গাছ গাছালি, ফুল, ফল, কত ধরনের গাছ। জঙ্গল এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারছে না। আন্দাজি বেলা বুঝে নিতে হচ্ছে। বনে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, শুধু বানর আর বেবনের কিচিমিচি ডাক, সেই সঙ্গে বিচিত্র সব পাখির ডাক। দুপুর নাগাদ একটা ঝর্ণার কাছে এসে দলটি থামলো। এবার খাওয়া দাওয়া সেরে নিতে হবে। ফ্রান্সিসের ভীষণ তেষ্টা পেয়েছিল। প্রাণ ভরে ঝর্ণার জল খেয়ে নিল। আহ, কি সুন্দর স্বাদ জলের! ওর দেখা দেখি অনেকেই ঝর্ণার জল খেলো। খাবারের বাক্স খোলা হলো, সবাইকে খেতে দেয়া হলো। আসার সময় ফ্রান্সিস পথে কয়েকটা বন মুরগি দেখেছিল। মনে মনে ঠিক করলো কালকে কয়েকটা বন মুরগি মেরে তার মাংস খেতে হবে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হলো যাত্রা। গভীর জঙ্গলের মধ্য দিয়ে পথ করে নিতে হচ্ছে, কাজেই তাড়াতাড়ি হাঁটা যাচ্ছিল না, থেমে থেমে চলতে হচ্ছিল। পরদিন সকালে তাঁবু আর জিনিসপত্র গোছগাছ করে আবার রওনা হলো। সেই জঙ্গল কেটে পথ তৈরি করা, গভীর বন, শুধু বাদর আর বেবুন। এমনিভাবে ছটা দিন কেটে গেল। দুপুর নাগাদ ওরা একটা বিস্তীর্ণ মাঠের মতো জায়গায় এসে উপস্থিত হলো। সেই মাঠে দলবদ্ধভাবে চড়ে বেড়াচ্ছে অনেক জেব্রা। কুলিদের মধ্যে সাড়া পড়ে গেল। জেব্রা মাংস ওদের খুব প্রিয়। কুলিদের সর্দার তীরধনুক নিয়ে কয়েকটা বুনো ঝোপের আড়ালে আড়ালে জেব্রাগুলোর অনেক কাছাকাছি চলে গেল। তারপর মাত্র কয়েক সেকেন্ডের বিরতিতে প্রায় একসঙ্গে 5টা তীর ছুড়ল। সবগুলো তীরই একটা জেব্রার গলায়, পেটে, কাঁধে গিয়ে বিঁধল। আহত জেব্রাটা ছুটে চলল, তার সঙ্গে সর্দার কুলিরাও। এর মধ্যে অন্য জেব্রাগুলো পালিয়ে গেছে। আহত জেব্রাটার সাদা কালো ডোরা কাটা চামড়ার রক্তে ছোপ লাগতে লাগলো। জেব্রাটা আরো দ্রুত ছুটতে পারছিল, ছোটার চেষ্টা করছিল, কিন্তু আর পারল না। কিছুক্ষণের মধ্যেই পড়ে গেল। তারপর আগুন জেলে জেব্রার মাংস পুড়িয়ে ওরা মহানন্দে খেতে লাগলো। সন্ধ্যা হয়ে এলো। ওই মাঠেই একটা নিঃসঙ্গী গাছের নিচে তাঁবু ফেললো ওরা। রাতটা নিরুপদ্রবী কাটলো। কিছু খেয়ে দিয়ে সকালবেলা আবার যাত্রা শুরু হলো। মাঠের এলাকা ছেড়ে নিবিড় বনের মধ্য দিয়ে দলটা এগিয়ে চলল। সেই গভীর বনের নিচে আধো আলো আধো অন্ধকারে মেশামেশি, তারই মধ্য দিয়ে পথ করে দলটা এগিয়ে চলল। হঠাৎ যেন কোন জাদুমন্ত্র বলে কয়েকজন লোক দলটার চলার পথের উপর এসে দাঁড়ালো। মনে হলো এতক্ষণ যেন ওরা এদের গতিবিধির উপর নজর রেখেছিল, কারণ এরা এদের যাবার পথের উপরেই ছাড়ালো। অগত্যা গোটা দলটা থমকে দাঁড়ালো। ফ্রান্সিস দেখল সেই লোকগুলো ন্যাংটি পরে আছে, সারা গায়ে মুখে নানা রঙের উল্কি আঁকা, হাতে বর্ষা, তীর ধনুক, কোমরে ঝোলানো লম্বাটের দা। মকবুল তখন ওর পাশে এসে দাঁড়িয়েছে। ফ্রান্সিস বুঝতে পারেনি। মকবুল বলল,
এরাই এরাই উপজাতির লোক, এদের কথা আমি তোমাকে বলেছিলাম। সে তো বলেছিলে, কিন্তু এদের মতলবটা কি? ফ্রান্সিস চাপা স্বরে জিজ্ঞেস করলো। ঠিক বুঝতে পারছি না, মকবুল গলা নামিয়ে উত্তর দিল। ফ্রান্সিসের দলের সামনে ছিল গাইডটা, তার সঙ্গে এদের কথাবার্তা চলতে লাগলো। গাইড ফিরে এসে জনকে বলল, এই লোকগুলো কাপড়, আয়না, চিরুনি, পুঁতির মালা এইসব চাইছে। জন রেগে গেল, না, ওসব আমরা দেব না। তারপর আগন্তুক দলটির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আরে ভালো চাও তো রাস্তা থেকে হটে যাও। লোকগুলোর মধ্যে যে দলপতি, তার গালে লম্বা কাটা দাগ। জনের কথা শুনে তার চোখ দুটো যেন জ্বলে উঠল। সে চিৎকার করে কি একটা বলল। তারপর যেমন বন ফুঁড়ে হঠাৎ এসে দাঁড়িয়েছিল, তেমনি বনের মধ্যে মিলিয়ে গেল। জন এসব নিয়ে মাথা ঘামালো না, চেঁচিয়ে হুকুম দিল, চলো চলো সব। আবার হাঁটা শুরু হলো। হাঁটতে হাঁটতে মকবুল এক সময় ফ্রান্সিসের কাছে চলে এলো। ধীরে ধীরে বলল, এই জন সাহেব কাজটা কিন্তু ভালো করলো না। কেন কেন? ওরা কিন্তু সহজে ছেড়ে দেবে না। আপোষে মিটিয়ে নিলেই ভালো ছিল। যা চেয়েছিল তা দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু ওদের রাগিয়ে দেওয়া হলো। ফ্রান্সিস কোনো কথা বলল না। মনে মনে ভাবলো, মকবুল মিছিমিছি হয়তো ভয় পাচ্ছে, কি আর করবে ওরা। মকবুল কিন্তু ব্যাপারটা সহজ ভেবে নিল না। মাথা নিচু করে কি যেন ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। আবার মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে বনের চারদিকে তাকিয়ে কি যেন দেখে নিতে লাগলো। মকবুল যে ভীষণ ভয় পেয়েছে, এটা ওর চোখ দেখেই ফ্রান্সিস বুঝতে পারল। হঠাৎ সেই গাইডটাকে দেখা গেল উত্তেজিত ভঙ্গিতে ছুটে আসছে। গাইডটি যে সংবাদ দিল তা অত্যন্ত অপ্রত্যাশিত। পাহাড়টাতে একটা গুহা রয়েছে, সেখানে নাকি অনেক হাতির দাঁত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্রান্সিস, জন, ভিক্টর সবাই ছুটল গুহাটার দিকে। বাইরের আলো থেকে প্রায় অন্ধকার গুহাটায় প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে গুহার অন্ধকারটা সরে এলো। দেখা গেল অনেকগুলো হাতির দাঁত ও হাতির কঙ্কাল ছড়িয়ে পড়ে রয়েছে। জন কিন্তু আর দেরি করলো না। কুলিদের হুকুম দিল দাঁতগুলো সব একসঙ্গে করে বেঁধে তাঁবুতে নিয়ে আসতে। ফেরবার সময় প্রত্যেক কুলিকে একটা করে দাঁত বয়ে নিয়ে আসতে হবে। হাতির দাঁতগুলো নিয়ে আসার বন্দোবস্ত হচ্ছে এমন সময় গাইড খবর নিয়ে এলো, একপাল হাতি পাহাড়ের নিচের জঙ্গল ঝোপঝাড় ভেঙে এই দিকেই আসছে। ভয়ঙ্কর অবস্থা। তাড়াতাড়ি লম্বা মতো একটা বাক্স থেকে তীব্র বিস্মাকা তীরধনুক বের করা হলো। গাইডটি নিজে তীরধনুক নিল, তাছাড়া আরো দুজন তিনজন তীরধনুক নিল। এবার সবাই দাঁড়িয়ে গেল। গাইডটি দাঁড়ালো পাহাড়ের গায়ে লাগা একটা বড় পাথরের উপর, আর অন্য দুজনের মধ্যে একজন পাহাড়ের নিচে ঝোপ জঙ্গলের মধ্যে, আর একজন দাঁড়ালো পাথরের আড়ালে। কিছুক্ষণ পরেই একদল হাতি গাছপালা ঝোপঝাড় ভাঙতে ভাঙতে এগিয়ে এলো। যেখানে এসে হাতিগুলো দাঁড়ালো সেখানটায় বন জঙ্গল ছাড়া ছাড়া, অর্থাৎ ফাঁকা। ওদের উপর নজর রাখতে কোনো অসুবিধা হলো না। দাঁতগুলোর মধ্যেই দুটো হাতির দাঁতাল ছিল, বাকিগুলো মা হাতি আর বাচ্চা হাতি। পাথরের উপর থেকে গাইডটি চিৎকার করে বলল, শুধু দাঁতাল হাতি দুটোকে মারো। কথাটা শেষ হতে না হতেই তীর ছুড়ল। 5-7টা তীর পরপর গিয়ে বিঁধল হাতি দুটোর গায়ে। হাতি দুটো কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। তারপর একসময় ক্লান্ত হয়ে বসে পড়ল। অন্য হাতিগুলো ততক্ষণে জঙ্গলের মধ্যে ঢুকে পালিয়ে গেছে। আবার আবার তীর ছুড়ল। দুটোর গায়ে বিদ্ধ হলো তীরগুলো। হাতি দুটো আর উঠতেই পারল না। আস্তে আস্তে মাটির উপর এলিয়ে পড়ল। তীব্র বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হাতি দুটো জোরে জোরে শ্বাস ছাড়তে ছাড়তে মরে গেল। তখনই কুলিদের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেল। তারা সবাই ছুটে গেল হাতি দুটোর কাছে। ওদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে হাতির পেটটা গোল করে কাটলো। তারপর পেটের ভিতরে হাতির মস্ত বড় মেটেটা কেটে নিয়ে এলো। ততক্ষণে আর একদল কুলি জঙ্গল থেকে শুকনো পাতা কাঠ এনে আগুন জ্বালিয়ে ফেলেছে। ফ্রান্সিস একবার ভাবল ওদের বারণ করে, কারণ হয়তো হাতিটির রক্তের সঙ্গে সঙ্গে মেটেটাও বিষাক্ত হয়ে উঠেছে। কিন্তু বারণ করতে যাওয়া বৃথা। হয়তো এরকম অবস্থায় হাতির মেটে এর আগে ওরা খেয়ে নিয়েছে। ওরা হাতির মেটে আগুনে ঝলসাতে লাগলো। ফ্রান্সিসটা তীর দিয়ে যে বুনো মুরগি মেরেছিল তাই রান্না চাপালো। এর কিছুক্ষণ পরে
মকবুল ফ্রান্সিসের কাছে সরে এলো, তারপর মৃদু স্বরে বলল, ফ্রান্সিস, আমরা আমরা বোধহয় বিপদে পড়ব। বিপদে পড়ব বলছো কি মকবুল? কিসের বিপদ? তুমি হয়তো লক্ষ্য করনি, এই জায়গাটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, তাই তো, সব চারিদিকে চুপচাপ। তাতে কি হয়েছে? তুমি ঠিক বুঝতে পারছো না, আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। মোরান উপজাতির লোকেরা অত্যন্ত সাংঘাতিক, ভয়ঙ্কর। বনের পশু পাখিরাও ওদের ভয় করে চলে। মকবুলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জন চিৎকার করে নিজের খাবারের থালার উপর ঝুঁকে পড়ল। দেখা গেল জনের পিঠে একটা তীর এসে বিঁধেছে। জন বার কয়েক উঠে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না, মাটিতে শুয়ে পড়ল। কি হলো সেটা বোঝার আগেই আর একটা তীর এসে বিঁধল ভিক্টরের পিঠে। ভিক্টর মাটিতে পড়ে কাতরাতে লাগলো। মকবুল খাওয়া ছেড়ে লাফিয়ে উঠল, ফ্রান্সিস, ফ্রান্সিস, শিগগির শিগগির পালাও! ফ্রান্সিস আর হেরি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ইতিমধ্যে দু একজন কুলির গায়ে তীর লেগেছে। এদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে গেল। সবাই সবাই পালাতে চাইছে। এলো পাথাড়ি আরো কয়েকটা তীর ফ্রান্সিসদের আশেপাশে এসে পড়ল। ফ্রান্সিস হ্যারি আর মকবুলের আঙুল দিয়ে পাহাড়টা দেখিয়ে চিৎকার করে বলল, চলো চলো, পাহাড়ের দিকে চলো। তারপর তিনজনেই ছুটতে শুরু করলো, কিন্তু একটু পরেই ওদের থামতে হলো। পাহাড়ের নিচে থেকে শুরু করে সমস্ত জঙ্গল এক এলাকায় ওদের চারদিকে ঘিরে আস্তে আস্তে জঙ্গলের আড়াল থেকে উঠে দাঁড়াতে লাগলো মোরান উপজাতির যোদ্ধারা। ওরা ধরা পড়ে গেছে। কোমরে ঝোলানো লম্বাটে তা, হাতে তীর ধনুক আর বর্ষা, মুখে খালি গায়ে উল্কি আঁকা, প্রায় সপাচেক হবে। না, পালাবার আর কোনো পথ নেই। ফ্রান্সিস তা আস্তে আস্তে তাঁবুর কাছে এসে অপেক্ষা করতে লাগলো। দেখা যাক ভাগ্যে কি আছে। মোরান যোদ্ধাদের মধ্যে একজন তীব্র স্বরে কু বলে ডাক দিল। সঙ্গে সঙ্গে সমস্ত যোদ্ধারা বর্ষা উঁচিয়ে একসঙ্গে আনন্দে চিৎকার করে উঠল। অর্থাৎ যুদ্ধে ওরা জয়ী হয়েছে, শত্রুরা পরাজিত। প্রায় সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তাপগুলোর উপর। জিনিসপত্র সব ছত্রখান করে দিল, তারপর তাপগুলোতে আগুন লাগিয়ে দিল। আর সেই আগুন ঘিরে চলল উন্মত্ত নৃত্য। একটু পরে 5-6 জন মোরান যোদ্ধা এগিয়ে এলো ফ্রান্সিসদের দিকে। ওদের দলে প্রথমেই রয়েছে সেই গাল কাটা সর্দারটা। খুশিতে ওর চোখ দুটো চিকচিক করছে। ফ্রান্সিসদের কাছে এসে লোকটা চিৎকার করে কি যেন বলল। সঙ্গে সঙ্গে 2-3 জন যোদ্ধা এগিয়ে এলো। তারা ফ্রান্সিস, মকবুল আর হ্যারির হাত পেছনের দিকে বেঁধে ফেলল। লতাকাত যে এত শক্ত হয় ফ্রান্সিসের তা জানা ছিল না। বাঁধনটা যেন চামড়াটা কেটে বসে গেল। এতক্ষণ বাক্স প্যাটটা ভাঙা চলছিল। হঠাৎ ওদের নজরে পড়ল গুহা থেকে এনে জড়ো করে রাখা হাতির দাঁতগুলোর ওপর। একজন ছুটে এসে সর্দারকে বোধহয় সেই কথাই জানালো। সর্দার সব হাতির দাঁতগুলো নিয়ে নিতে হুকুম দিল। এমনকি মরা হাতি দুটো দাঁতও ছাড়া হলো না। বোঝা গেল ওরা হাতির দাঁতের মূল্যটা জানে। ফ্রান্সিসদের হাত বাঁধবার সঙ্গে সঙ্গে কুলিদের হাতও বাঁধা হয়েছিল। এটা হ্যারির নজরে পড়ল একবার। হ্যারি মকবুলকে বলল, মকবুল, কি? আমাদের ভাগ্যে যা আছে তা হবে। তুমি ওদের সর্দারকে বুঝিয়ে বলো যে কুলিদের উপর কোনো অত্যাচার যেন না করে। ওদের তো আর কোনো দোষ নেই। মকবুল গাল কাটা সর্দারকে মোরানদের ভাঙা ভাষায় কথাটা বলল। সর্দার এক মুহূর্ত হ্যারির দিকে তাকালো, তারপর কি একটা বলে উঠতেই কুলিদের হাতের বাঁধন কেটে দেওয়া হলো। এবার গাল কাটা সর্দার ফ্রান্সিসদের দিকে তাকিয়ে চলতে ইঙ্গিত করল। পেছন থেকে কয়েকজন ফ্রান্সিসদের ধাক্কা দিল। সর্দার 5-6 জন সঙ্গী নিয়ে আগে আগে চলল। তাদের পেছনে ফ্রান্সিসদের 3 জন, তাদের পেছনে অন্য সব মোরান যোদ্ধারা। ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলা শুরু হলো। যতক্ষণ বন জঙ্গলে ছায়ায় ছায়ায় হেঁটেছে ওরা, ততক্ষণ গরম লাগেনি। কিন্তু যখনই বন ছাড়িয়ে ফাঁকা ফাঁকা মেঠো জায়গা দিয়ে হাঁটতে হয়েছে, তখনই অসহ্য গরমে ঘেমে উঠেছে ফ্রান্সিসরা। পথে 2 জায়গায় মাত্র থেমেছিল একটু জল খাবার জন্যে।
বিকেল নাগাদ ওরা সকলে মোরানদের গ্রামে এসে উপস্থিত হলো। গোল গোল পাতার ছাওয়া বাড়িগুলো, সামনে উঠোন, বেশ নুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের মাঝখানে একটা খোলা চত্বরে খুঁটির সঙ্গে ফ্রান্সিসদের তিনজনকে বেঁধে রাখা হলো। এরপর রাতেই শুরু হলো জয়োল্লাস। ওদের ঘিরে মোরানদের নাচ হলো শুরু। একজন তীক্ষ্ণ সুরে কি যেন গান গাইতে লাগলো, বাকিরা সবাই নাচতে লাগলো। মশালের কাঁপা কাঁপা আলো এই জায়গাটা যেন আরো ভয়ঙ্কর একটা একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করলো। সারা রাত ধরে ফ্রান্সিসদের কেউ দু চোখের পাতা এক করতে পারল না। শেষ রাতের দিকে মোরানদের উল্লাসে একটু ভাঁটা পড়ল। তার একটু পরে ভোর হলো। সারা রাতের অতিনিদ্রায় ফ্রান্সিসদের একটু তন্দ্রা এসে গিয়েছিল। সারা রাতে অনিদ্রায় ফ্রান্সিসের একটু তন্দ্রা এসেছিল, একটু ঘুম ঘুম ভাব। সেই ঘুম ভাবটা ভেঙে গেল সর্দারের হাঁক ডাকে। একটা কিছুর আয়োজন চলছে, এটা ফ্রান্সিস বুঝলো, কিন্তু আয়োজনটা যে কিসের সেটা ঠিক বুঝতে পারল না। কিন্তু একটু বেলা হতেই দেখা গেল গাঁয়ের লোকেরা সেই চত্বরে এসে গোল হয়ে দাঁড়াচ্ছে। মাঝখানে ফাঁকা জায়গাটায় একটা হাঁড়ি মতো বসানো, তার সামনে বালি দিয়ে সীমা টেনে একটা গোল মতো করা হলো। তারপর গাছের শুকনো ডাল বিছিয়ে দেয়া হলো। সেই গোলের একটা দিক শুধু খোলা। এসব দেখে মকবুল আস্তে আস্তে ডাকলো, ফ্রান্সিস, ফ্রান্সিস। ফ্রান্সিস মুখ ঘুরিয়ে মকবুলের দিকে তাকালো। দেখলো ভয়ে মকবুলের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। স্পষ্টই বোঝা গেল ওর সারা শরীর কাঁপছে। ফ্রান্সিস বলল, মকবুল, মকবুল, কি হয়েছে? তুমি এমন করছো কেন? এভাবে ভয় পাচ্ছ কেন? মকবুল কান্নার গলায় বলল, ফ্রান্সিস, আমাদের মৃত্যু সুনিশ্চিত, আমরা মরতে চলেছি। ফ্রান্সিস কথাটা শুনে চমকে উঠল, তবু শান্তভাবে বলল, মরতে চলেছি? তুমি কি করে বুঝলে? ওই যে গোল মতো জায়গাটা সাজাচ্ছে, ওখানে শুকনো ডালগুলোতে ওরা আগুন দেবে, তারপর ওই গোল জায়গাটায় ছেড়ে দেবে একটা বিষধর সাপ। গোলের যে দিকটা খোলা সেই দিক দিয়ে সাপটা বেরোবার চেষ্টা করবে, আর সেখানে মাথা প্রায় মাটিতে ঠেকিয়ে রাখা হবে আমাদের কাউকে। আগুনের ব্যারেজাল থেকে বেরোতে না পেরে সাপটা খেপে উঠবে, তারপর খোলা দিকটায় শোয়ানো মাথায় ছোবল মারবে। ও, আমরা মরে যাব ফ্রান্সিস, আমরা মরে যাব। ফ্রান্সিস আর কোনো কথা বলতে পারছে না। কি সাংঘাতিক! সত্যি একটু পরে গোল করে সাজানো শুকনো ডালগুলোতে ওরা আগুন লাগিয়ে দিল। জোরে ঢাক বেজে উঠল। ঝুড়ি থেকে একটা সাপ বের করে ছেড়ে দেওয়া হলো। সাপটা যতবার বেরোবার চেষ্টা করলো ততবারই আগুনের তাপে ক্ষিপ্ত হয়ে ফুঁসতে লাগলো। এরপর দু তিনজন লোক মকবুলের কাছে এসে দাঁড়ালো। তারপর মকবুলকে টানতে টানতে এগিয়ে নিয়ে গেল। মকবুল বুঝল মৃত্যু নিশ্চিত। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও যেন হঠাৎ মনোবল পেয়ে গেল। চিৎকার করে বলে উঠল, ফ্রান্সিস, এরা এরা নানাভাবে মানুষকে কষ্ট দিয়ে মারে। আমার মৃত্যু অবধারিত, তাই বলছি তোমরা সুযোগ মতো পালিয়ে যেও। কিন্তু কিন্তু কি করে পালাবো? হতাশ ভঙ্গিতে বলল ফ্রান্সিস। লোকগুলো মকবুলকে টানা হেঁচড়া শুরু করলো। মকবুল দ্রুত বলতে লাগলো, এরা বুনো হাতির দঙ্গলে মানুষ চুরি দিয়ে মারে, কুমির ভরা নদীতে মানুষকে জোর করে ঠেলে দেয়। এদের এদের তুমি কোনোদিন বিশ্বাস করো না। এবার লোকগুলো মকবুলের ঘাট ধাক্কা দিতে লাগলো। মকবুল আর বাধা দিতে পারল না। ওদের নির্দেশ মতোই চললো গোল জায়গাটার দিকে। যা হওয়ার তাই ঘটল। মকবুল বিষাক্ত সাবেচ্ছ বলে মারা পড়ল। ফ্রান্সিস অসহায়ভাবে তাকিয়ে রইল। কত সুখ দুঃখের সঙ্গী এই মকবুল, এমনি করে তাকে মৃত্যুবরণ করতে হলো। চোখ পিঠে জল এলো ফ্রান্সিসের, কিন্তু কিন্তু যেন কাঁদতে পারছে না। কি ভয়ঙ্কর!
ফ্রান্সিস হ্যারিকে ডাকলো। হ্যারি। হ্যারি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে ছিল। হয়তো যা ঘটে গেল সেটা আন্দাজেই বোঝবার চেষ্টা করছে, তাকিয়ে দেখতে পারেনি। আস্তে আস্তে মাথা তুলল। ফ্রান্সিস বলল, হ্যারি, আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না। যেই ভাগ্যে থাকুক না কেন, এবারও হাত দুটো খোলা পেলে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে, মনে থাকে যেন। হ্যারি কোনো কথা বলতে পারল না, মাথা নেড়ে শুধু সম্মতি দিল। বেলা বাড়তে লাগলো। প্রচণ্ড রোদের মধ্যে খুঁটিতে বাঁধা অবস্থায় ওরা দাঁড়িয়ে রইল। গতকাল দুপুরে আধ পেটে খাওয়া হয়েছিল, তারপর থেকে একটা দানাও পেটে পড়েনি। তার উপর সারা রাত ঘুম হয়নি, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। তবু ফ্রান্সিস জল খেতে চাইল না। হ্যারি জল খেতে চেয়েছিল। ফ্রান্সিস রেগে ফুঁসে উঠল, হ্যারি, ন, জল না খেতে পেয়ে যদি মরেও যাই কোনো দুঃখ নেই, কিন্তু এদের কাছ থেকে এক ফোঁটা জলও খেতে চায় না। ওরা হ্যারির জন্য জল নিয়ে এলো, কিন্তু হ্যারি মাথা নেড়ে জল খেতে অস্বীকার করল। সূর্য তখন মাথার উপরে যেন আগুন ছড়াচ্ছে। গালকাতা সর্দার দুজন সঙ্গী নিয়ে ওদের কাছে এলো। সকলেরই পরনে যুদ্ধের সাজ, কোমরে লম্বাটে দা, এক হাতে ধনুক আর অন্য হাতে বর্ষা, কোমরে জলের থলি আর চকমকে পাথর। সর্দার এগিয়ে এসে কি একটা বলল। একজন লোক এসে ফ্রান্সিস আর হ্যারির হাতের বাঁধন খুলে দিল। সর্দার কি একটা চিৎকার করে হুকুম করলো। সর্দারের দু তিনজন সঙ্গী এসে ফ্রান্সিসের পিঠে ধাক্কা দিয়ে চলতে ইঙ্গিত করলো। ফ্রান্সিস আর হ্যারি এগিয়ে চলল সকলের সামনে। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা মতো জায়গায় সবাই এসে দাঁড়ালো। সর্দারের হাতে তীর ধনুক ছিল না। সে একজনের হাত থেকে তীর নিয়ে ইঙ্গিতে ফ্রান্সিসদের বোঝাতে লাগলো কি করতে হবে। মকবুলের কথা ফ্রান্সিসের মনে পড়ল। এটা সেই তীর খুঁজে বের করার জন্য একটা খেলা। এই শেষ সুযোগ, পালাবার একমাত্র উপায়। ফ্রান্সিস নিজের মনকে বোঝালো, খুব মৃদুস্বরে লক্ষ্য করে বলল, আমি যা যা বলবো মন দিয়ে সেই মতো কাজ করবে। ফ্রান্সিস সর্দারের দিকে এবার মাথা ঝাঁকিয়ে বোঝালো যে সর্দার যা বলছে সে বুঝতে পেরেছে। তারপর সর্দার ইঙ্গিতে বোঝালো যে দুজনকেই একসঙ্গে ছুটতে দেয়া হবে। এরপর শুরু হলো খেলা। সর্দার তিলার দিকে লক্ষ্য করে একটা তীর ছুড়ল। তীরটা কোথায় পড়বে ফ্রান্সিস মোটামুটি আন্দাজ করে নিল। ফ্রান্সিস ছুটবে কিনা ভাবছে, সর্দার ওর গায়ে ধনুকের খোঁচা দিল। ফ্রান্সিস অস্ফুট স্বরে হ্যারিকে বলে উঠল, টিলার তলায়। তারপর ছুটতে শুরু করলো। হ্যারি বুঝল টিলার তলায় ফ্রান্সিস অপেক্ষা করবে। একটু পরে সর্দার একজনকে ইঙ্গিত করতেই সে ফ্রান্সিসকে ধরতে ছুটল। সর্দার আবার তীর ছুড়ল। তীরটা বাঁদিক ঘেঁষে বেরিয়ে গেল। আগের তীরটা গিয়েছিল টিলার দিকে। এবার হ্যারি ছুটতে শুরু করলো। খানিকটা যাওয়ার পরে হ্যারির অস্পষ্ট গলা শুনতে পেল। হ্যারি ডাকছে, ফ্রান্সিস। ফ্রান্সিস চাপা গলায় বলল, এই যে আমি এখানে। হ্যারি হাঁপাতে হাঁপাতে এসে বলল, তুমি দৌড় করার একটু পরেই একজনকে পাঠানো হয়েছে তোমার সন্ধানে। হয়তোবা আমার পেছনেও কাউকে পাঠানো হয়েছে। নষ্ট করার সময় নেই, চলো দৌড়াও, ছোট। ওরা ছুটতে শুরু করবে এমন সময় পেছনের পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো সর্দারের 6 জন সঙ্গীর মধ্যে একজন। সেও হাঁপাচ্ছে। ফ্রান্সিস বলে উঠল, হ্যারি, বাদিকে পাথরের আড়ালে যাও, আমি ওখান দিয়ে বেরোবো। হ্যারি তখন কোমরে গোজা লম্বাটে দাঁটা বের করে ফ্রান্সিসের দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটা তখন কোমরে গোজা লম্বাটে দাঁটা বের করে ফ্রান্সিসের দিকে এগিয়ে আসতে লাগলো। হ্যারি এক লাফে পাথরের আড়ালে চলে গেল। তারপর আড়াল থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। এদিকে ফ্রান্সিস এক দৃষ্টিতে তার লোকটার চোখের দিকে তাকিয়েছিল। এদিকে ফ্রান্সিস এক দৃষ্টিতে লোকটার চোখের দিকে তাকিয়েছিল। লোকটার দশাশয়ী চেহারা, তার উপর হাতের দা। ফ্রান্সিস নিরস্ত্র। সে পালাবার ফিকির খুঁজতে লাগলো। লোকটা হঠাৎ ফ্রান্সিসের উপর ঝাঁপিয়ে পড়ল। ফ্রান্সিস খুব দ্রুত উবু হয়ে বসে পড়ল। লোকটা তাল সামলাতে পারল না, উবু হয়ে পাথরের উপর গিয়ে পড়ল। ফ্রান্সিস সুযোগ বুঝে ছুটতে লাগলো। ছুট ছুট ছুট। লোকটা মাটি থেকে উঠে দাঁড়িয়ে কপালে হাত বুলোতে লাগলো। ততক্ষণে ফ্রান্সিস অনেক দূরে চলে গেছে। লোকটা ওদের লক্ষ্য করে দাঁ হাতে ছুটতে লাগলো। হ্যারি যেদিকে ছুটে গিয়েছে
সেদিকে লক্ষ্য রেখে ফ্রান্সিস ছুটতে শুরু করেছে। হঠাৎ ঝাঁকড়া পাতা গাছের তলা থেকে হ্যারি চাপা স্বরে ডাক শুনতে পেল। গাছটার তলায় গিয়ে দেখল হ্যারি ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে। ফ্রান্সিস কোনো কথা বলল না, নিঃশব্দে দৌড়বার ইঙ্গিত করল। আবার আবার দুজনে ছুট। বেশ কিছুটা দৌড়বার পর ফ্রান্সিস কান পেতে রইল যদি পেছনে কোনো শব্দ শোনা যায়। না, কোনো শব্দ নেই। ফ্রান্সিসের মনে হলো যদি কেউ তাদেরকে অনুসরণ করে চলে আসে। ফ্রান্সিস বলল, হ্যারি চলো, নেমে এসো, আমরা এগিয়ে চলি। হ্যারি গাছের উপরে ছিল, নামবার জন্য সবেমাত্র একটা পা নামিয়েছে, পেছনে জঙ্গল থেকে একটা তীর এসে হ্যারির পায়ে বিঁধল। হ্যারি একটু দাঁড়িয়ে থাকবার চেষ্টা করলো, কিন্তু পারল না। পাথরের গা ঘেঁষে গুঁড়িয়ে মাটিতে পড়ে গেল। ফ্রান্সিস পাগলের মতো ছুটে গিয়ে প্রথমে এক হ্যাঁচকাটানে তীরটা খুলে ফেলল, তারপর মাথাটা কোলে তুলে নিল। হ্যারি হাঁপাতে হাঁপাতে বলল, ফ্রান্সিস, শিগগির পালাও। পালাবো? কি বলছো হ্যারি? আমি তোমাকে ছেড়ে পালাবো? হ্যারি বলে উঠল, পাগলামি করো না, পাগলামি করো না ফ্রান্সিস, শিগগির পালাও। তোমার কাছে তোমার কাছে এখন এক সেকেন্ডের দামও এখন অনেক। পালাও, অসহ্য যন্ত্রণা হচ্ছে পায়ে। তবুও ফ্রান্সিস অনড় হয়ে বসে রইল। হ্যারি তখন কথা বলতেও প্রচন্ড কষ্ট হচ্ছে। অনেক কষ্টে বলল, আমি আমি বাঁচব না ফ্রান্সিস, আমার জন্য ভেবো না। তুমি তুমি পালাও, তুমি পালাও ফ্রান্সিস, তুমি পালাও। না, আমি পালাবো না হ্যারি, আমি পালাবো না, আমি পালাবো না, আমি তোমাকে নিয়েই যাব। হ্যারি শরীরের সমস্ত শক্তি একত্র করে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর ফ্রান্সিসের গালে একটা সপাটে চড় মারল। উপবাসে অনেকটাই তৃষ্ণায় কাতর ফ্রান্সিসের শরীরটা ঝিমঝিম করে উঠল। হ্যারি হ্যারি ক্লান্ত স্বরে বলল, যাও 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 ফ্রান্সিস, যাও। হঠাৎ পেছনের ঝোপে জঙ্গলে শব্দ উঠল। ফ্রান্সিস আর বসল না। হ্যারির মাথাটা কোল থেকে মাটির উপর নামিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আবার ছুটতে শুরু করলো। কিছুটা এগিয়ে যাওয়ার পর পেছনে শুনল একজন লোকের হর্ষোল্লাস। নিশ্চয়ই হ্যারিকে দেখতে পেয়েছে। প্রতিশোধ। ফ্রান্সিসের মন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল, প্রতিশোধ নিতেই হবে। ফ্রান্সিস ছুটে চলল। খুব সাবধান, খুব সাবধানে সজাগ হয়ে থাকতে হবে। কোনো শব্দ করা চলবে না। তৃষ্ণায় তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নাক মুখ দিয়ে যেন আগুনের হালকা বেরোচ্ছে। একটু একটু জল চাই, একটু জল। কপাল ভালো ফ্রান্সিসের, হঠাৎ একটা ঝর্ণা দেখা পেল। একটু জল খাওয়ার সময় হয়তো পাওয়া যাবে। ফ্রান্সিস জল খেতে হাঁটু গেড়ে বসল, কিন্তু জল খাওয়ার হলো না। পেছনের শুকনো ডাল ভাঙার শব্দ উঠল। আবার আবার যেন কেউ আসছে। ফ্রান্সিস চকিতে উঠে দাঁড়ালো। আবার আবার ছুটতে শুরু করলো।